নমস্কার। আজ আগরতলা একটি কর্মসূচি দেখলেন আপনারা প্রত্যেকে। প্রায় প্রত্যেকের কাছে বিষয়টি পরিষ্কার। বিজেপির যুব মোর্চার উদ্যোগে নমো যুবযাত্রা আজ সমাপ্তি পর্ব, আনুষ্ঠানিক সমাপ্তি পর্ব, এবং এই উপলক্ষে আগরতলায় সমাবেশ অনুষ্ঠিত হয়। তার আগে দুই দিক থেকে দুইটি বাইক র্যালি এসে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এসে জড়ো হয়েছে এবং সেই কর্মসূচিতে সামিল হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অবশ্যই বিজেপির প্রদেশ প্রভারী সহ অন্যান্য নেতৃত্ব, প্রদেশ সাধারণ সম্পাদক থেকে শুরু করে বেশ কয়েকজন নেতৃত্বকে এই কর্মসূচির সমাপনী আয়োজনে দেখা গেছে। শাসক দল অবশ্যই যুব সমাজকে সামনে রেখে, যুব ব্রিগেডকে সামনে রেখে শক্তির মহড়া দিল বলে রাজনৈতিক মহল মনে করছে। আপনারা অবশ্যই জানেন যে এই সময়ের মধ্যে বেশ কয়েকটি কর্মসূচি বিভিন্ন অ্যাঙ্গেলে রাজনৈতিক দলগুলোর তরফে সংগঠিত করা হয়। সেদিক থেকে প্রত্যেকে তাদের মতন করে যে রাজনৈতিক শক্তি জানান দেওয়া সেটা দেওয়ার চেষ্টা করছে। শাসক দলের কর্মসূচি বলতে সেখানে সদস্যত অভিযান তাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং গত 21 নভেম্বর তার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। তারপর যেটা ধারাবাহিকভাবে চলছে তার পাশাপাশি 20 নভেম্বর থেকে শুরু হলো এই বিজেপির যুব মোর্চা। সেখানে বাইক যাত্রা, সেটা সাবরুম থেকে শুরু হয়েছিল, ধর্মনগর চোরাইবাড়ি হয়ে বিস্তীর্ণ অঞ্চল সেখানে পরিক্রমা করে সাংগঠনিক তথ্যে খবর রাজ্যের 55টি মণ্ডল এলাকা স্পর্শ করেছে। আজ কিন্তু মোহনপুর, বামুটিয়া সহ বিভিন্ন জায়গায় সেই বাইক র্যালি কিন্তু আজ শুরু হয়েছে বা সংগঠিত হয়েছে। তার সমাপনী আয়োজনে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে কিন্তু উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সেই আয়োজনে ভাষণ রাখতে গিয়ে যে কথাগুলো বলছিলেন তার নিরিখে অবশ্যই আপনাদের অনেকেরই রাজনৈতিক বক্তব্য থাকবে, প্রতিক্রিয়া থাকবে। আপনারা প্রত্যেকে কথা বলবেন এবং এই আয়োজন থেকে আপনাদের মতন করে রাজনৈতিক বার্তা দেবেন। আমরা কর্মসূচিতে আজ বিজেপির যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেবের আমরা বক্তব্য অংশবিশেষ শুনব। এই যুবযাত্রা করেছি, এই রাজ্যের সমস্ত স্তরের যুব ভাই বোনদেরকে এক সূত্রে গেঁথে ঐক্যবদ্ধ যুব সমাজ, শক্তিশালী ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার জন্য, মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নকে সফল করার জন্য আমরা এই যুবযাত্রার আয়োজন করেছিলাম। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রত্যেকটা মণ্ডলে যুব ভাইয়েরা যে অক্লান্ত পরিশ্রম করে এই যুব র্যালিকে, এই যুবযাত্রাকে সফল করার জন্য কাজ করেছ, প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমি একটা কথা বলতে চাই, আমরা কিছুদিন যাবৎ লক্ষ্য করছি এই রাজ্যের কিছু তথাকথিত বিরোধী দল আমাদের সরকারকে কালিমালিপ্ত করার জন্য, আমাদের এই রাজ্যের শান্তির পরিবেশকে বিনষ্ট করার জন্য বিভিন্ন কুচক্র করে যাচ্ছে। আমি আজকের এই সভা থেকে উনাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরা ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তারা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যেই কথাটা বলেছিল, অন্যায় প্রতিবাদ করো, যদি প্রতিবাদে কাজ না হয় প্রতিরোধ করো, যদি প্রতিরোধে কাজ না হয় প্রতিশোধ নাও। আমরা কিন্তু সময়ের প্রতিশোধ নিতেও রাজি আছি। আমরা সবাই মিলে আমাদের মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করব, আমাদের সংগঠনকে মজবুত করব। প্রত্যেকটা যুব ভাইকে অনুরোধ করব, প্রত্যেকটা বিধানসভায়, প্রত্যেকটা মণ্ডলে, প্রত্যেকটা বুথে যুব সংগঠনকে আমরা আরো শক্তিশালী করব, আরো মজবুত করব, আমাদের সরকারকে আমরা সুপ্রতিষ্ঠিত করব। প্রত্যেককে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমার আপনারা শুনলেন সেখানে যুব মোর্চার প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেবের প্রতিক্রিয়া কিংবা ভাষণের অংশ বিশেষ। তার পাশাপাশি আজকের আয়োজনে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন। ভাষণের দীর্ঘ সময় মুখ্যমন্ত্রীর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কংগ্রেস সিপিআইএমকে সেখানে নিশানা করেছেন। সিপিআইএমকে তুলনা করেছেন নোটার সঙ্গে, যে এখন কোনো নির্বাচন হলে যে ফলাফল হয় সেখানে নোটার সঙ্গে প্রতিদ্বন্দ্বী হিসাবে সিপিআইএমকে দেখতে চেয়েছেন বা দেখার চেষ্টা করেছেন ডাক্তার মানিক সাহা। তার পাশাপাশি কংগ্রেস সিপিআইএমকে নিশানা করে বক্তব্য রেখেছেন। যে বক্তব্যগুলো বিভিন্ন সময় তুলে ধরার চেষ্টা করা হয়েছে সংগঠনের তরফে, সেই বার্তাটুকুই আজ যেন দেওয়ার চেষ্টা করেছেন এই দিনের আয়োজনে। আপনারা প্রত্যেকেই জানেন যে গোটা রাজ্যে এই কর্মসূচিকে ব্যাপক অংশের মানুষের কাছে ছড়িয়ে দেওয়া বা তুলে দেওয়ার চেষ্টা বরাবরই সংগঠন বা নেতৃত্ব করেছেন। শাসক দলের কাছেও যুব মোর্চার এই কর্মসূচিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
প্রত্যেক কর্মসূচিকে যেভাবে যে দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্ব দেওয়া হয় ঠিক সেভাবেই সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে। এই কর্মসূচির নিরিখে শাসক দলের কাছে বা শাসক দলের প্রত্যেকের কাছে একটা যুব শক্তিকে সামনে রেখে যে শক্তির মহড়া দেওয়া, রাজনৈতিক মহল মনে করছে এটাই তার অন্যতম মাধ্যম, এবং যে কর্মসূচির মাধ্যমে সে কর্মসূচির মাধ্যমে কিন্তু বিজেপি কার্যত যুব শক্তিকে সামনে রেখে শক্তির মহড়া দিল। আজকের এই আয়োজন থেকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা যে বক্তব্য রেখেছেন তার অংশবিশেষ আমরা শুনবো এবং অবশ্যই আপনাদের প্রত্যেকের কথা শুনবো। আপনারা এই সময়ের মধ্যে অনেকে চেষ্টা করেছেন কথা বলার, আপনারা আবারও চেষ্টা করবেন। আপনাদের সঙ্গে আমাদের নিয়মিত কথা হয়, আমরা আপনাদের প্রতিক্রিয়া শুনবো, তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর ভাষণের অংশবিশেষ আমরা শুনবো। इस महीने 20 तारीख से शुरू हुआ, पूरा त्रिपुरा सबरूम से शुरू हुआ और धर्मनगर होके आज यहाँ पर सभी जिला, हम लोग का संगठनिक 10 जिला है, तो सभी जिला में ये युवा मोर्चा पूरा मोटर बाइक रैली किया है। तो आज समापन है, तो उसी में हम लोग आए हैं और हम जानते हैं माननीय प्रधानमंत्री जी हमेशा कहते हैं जब तक युवा अगर एक साथ नहीं रहेंगे तब इस देश का परिवर्तन संभव है और तभी ये देश নম যুবযাত্রা যুবকরা দেখছিলাম নম শব্দের অর্থ কি এটা দেখা দিচ্ছিল। হ্যাঁ, তো সেদিন থেকে যুব মোর্চার বিশালগড়ের বিধায়ক বলেছিল যে এটা কোনো রাজনীতিক না, সামাজিক, যারা সমাজে কাজ করতে চায়, ভালো কাজ করতে তারা থাকবো। দেখলাম প্রথম দিনই দেখলাম ফ্ল্যাগ নিয়ে পিস্টল নিয়ে আসছে। আমি মানে ওইসব উদ্যোগকে স্বাগত জানাচ্ছিলাম। তারপর দেখলাম ফ্ল্যাগ এসব নিয়ে, তারপর আমিও যাইনি। তো কথায় আর কাজে মিল থাকা ভালো। আর যুবক যারা আছে, যারা মনে করুন এই লেখাপড়া করে যে বেকার, তারা তো যায়। যারা কর্মসংস্থান হয়েছে বা নিজেদের স্ব উদ্যোগে কাজ করে ব্যবসা, তারা যায় কি? আমি দেখেছি আমাদের এলাকায় বা বিভিন্ন এলাকায় দেখেছি ছোট ছোট ছেলে মেয়ে 18-19 বছর, 20-21 বছর, তার বাবার বাইক, কাকার বাইক নিয়ে আসছে। যাই হোক, এগুলি মানে সেদিন চূড়ান্ততে বলেছিল উদ্যোক্তা পালন, শান্তি সম্প্রীতি, তারপর ওই কি বলবো উইদাউট মানে পার্টি পলিটিক্যাল ফ্ল্যাগ বলেছিল। তখন আমি ভালো লাগছিল। তারপর দেখলাম ফ্ল্যাগ, রাজনৈতিক দলের ফ্ল্যাগ। তারপর আমরা অনেকজন যেটা চেয়েছিলাম ধর্মনগর বা ওই কদমতলার উদ্দেশ্যে, তারপরে আমরা যাইনি। কারণ রাজনীতি করে তো সবাই লাগায় না। যারা বেকার আছে, কাম নেই, এরপরে মানে মানে কি বলবো বেকার, আরো কর্মহীন, কর্ম করতে চায় না, বাবার টাকা আছে, কাকার টাকা আছে, এগুলো না পার্টি করে। তারা কর্ম, আপনার ব্যবসা আছে, আপনার যাবেন পার্টি বুঝি, আমি যাবো, আমাদের ব্যবসা থাকতে হবে। ওই পার্টি আসলে আমরা টাকা কিছু সাহায্য চাই, পার্টি করতে হবে, আমরা দিব, যে এখন দল আসতে দিব। আর যে পার্টি এগুলো যে দলে ঘুরে, এগুলি 95% হলো মানে কর্মহীন। মাঝে কথা বলবো না আমাদের ফটো বলে। এগুলি দেখবেন, আপনারাও দেখেন, আর যারা যায় তারাও যান। এই ভালো উদ্যোগ। আর মুখ্যমন্ত্রী উনি হলেন রাজ্যের ভোটার, উনার কতগুলো সেদিনে দেখলাম ওই শিক্ষিত টেট উত্তীর্ণ 2022-এর ওনার বাড়ির করে উনি কি করছে, এগুলি তো মাঠে তো খুব ভালোবাসতাম ওনাকে। এখন একদম শ্রদ্ধাহীন প্রাক্তন বিপ্লব থেকে আরো একদম নিম্ন, কি বলবো নিম্ন স্তরের উনি। ওনার বাড়িতে যায় শিক্ষিত বেকাররা, উনি ডিএনসি দন্ত চিকিৎসক, আর তারা কিন্তু ওনার থেকে শিক্ষিত লোক, পিএইচডি বিএড করছে, মানে সেখান থেকে অনেক শিক্ষিত লোকরা তাদের লাঠি পেটা করছে, বাসে উঠে টিএসআর দিয়ে উঠে নিচ্ছে। ওনাকে বলবো যে এইসব সবগুলা গুরুত্বপূর্ণ হয়ে গেছে। শিক্ষা, স্বাস্থ্য, ওই পিডাব্লিউডি, তারপরে আরডি সব নিয়ে বসে আছে। ওনাকে বলবো যে হয়তো আরো শিক্ষিত লোক আছে, উনি মেঘদেবর মা রাজ্য ক্যাবিনেটের মধ্যে ইঞ্জিনিয়ার, ওনার মতন শিক্ষিত প্রোটোকল সারা মন্ত্রিসভা কেউ নেই। ওনাকে বড় বড় দায়িত্ব দেওয়া হোক। আর মানে সাহেবগুলো পারবেন না, কারণ ওনার বয়স হয়েছে। তারপর এতগুলি দায়িত্ব আর গুরুত্বপূর্ণ দপ্তরগুলো নিয়ে বসে আছে। রাজনীতি কারণ
নমস্কার, কে বলছেন? और तभी ये देश शक्तिशाली बनेगा जब युवा एक साथ रहेंगे, तभी ये संभव हो। तो हमने देखा ये जो आज का रैली बहुत ही माने अच्छा रहा, और मैं खुद भी ये बाइक चलाया, कम से कम 15 किलोमीटर मैंने चलाया बहुत दिन के बाद, और बहुत अच्छा लगा। और युवा शक्ति को भी मैंने चाहा इनको भी थोड़ा सा उत्साह दे, और मुझे लगता है सब खुश है। और मैं समझता हूँ एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा का जो नारा हम लोग हमेशा देते हैं, और हम लोग चाहते हैं कि त्रिपुरा से ड्रग फ्री त्रिपुरा बने, इसका जो आवाज़ आज इस थीम है वो भी कामयाब होगा। और मैं समझता हूँ ये जो विरोधी वाले हमेशा चिल्लाते हैं जो कांग्रेस और सीपीएम मिलके जो बीजेपी का समर्थन है नहीं है, रिजल्ट बताते हैं क्या बीजेपी का किस कौन जगह में माननीय प्रधानमंत्री जी के नेतृत्व में जिस तरह महाराष्ट्र में जीत हासिल हुआ, और उसके पहले हरियाणा में, और उसके पहले राजस्थान, उत्तर प्रदेश और छत्तीसगढ़ में, इसके হ্যাঁ বলুন। দেখুন, আজকে বর্তমান মানিক সরকার মানিক সাহা যা বললো, অন্যান্য দলকে বিভিন্ন দলের লোকের তুলনা করলো এবং সিপিএম কে নুঠার লোকে তুলনা করলো। হ্যাঁ দাদা, ওনার কথাটা সঠিক, তবে নুঠার লোকে যেই দলের তুলনা করে সেই দলের পার্টি তাদের কর্মীরা ভাঙচুর করে, সেই দলের পার্টির প্রোগ্রামে তাদের কর্মীরা বাধা দেয়। সেই দলের সম্মিলন করতে গেলে কালেকশন যদি কারোর বাড়িতে 2 টাকা কালেকশনের জন্য যায়, চাঁদার জন্য যায়, ওই বাড়ি থেকে ধমকানের তার উদ্দেশ্য কি? তা কি শ্রেষ্ঠ ত্রিপুরা হইতে পারে? শ্রেষ্ঠ ত্রিপুরা নিয়ম তো তা না। শ্রেষ্ঠ ত্রিপুরা হইলে সমস্ত দলের রাজনীতি করার অধিকার দিতে হবে। তাহলে সেই যদি একই দলের ক্ষমতা থাকে আর বিভিন্ন দলকে আক্রান্ত করিয়া ধমকি দিয়া ঘরে বসানো হয়, তাহলে সেই ত্রিপুরা কি শ্রেষ্ঠ ত্রিপুরা হইতে পারে? এটা কোনোদিনই হইতে পারে না। এবং ডাক্তার মানিক সাহা যেটা বলছে অবান্তর কথা, উনি আসলে এত বড় শিক্ষিত লোক এই কথাটা ভাবতে পারে না যে আসলে যদি সেই দলটা নোটার লোকেই তুলনা করি, তাদের পার্টি অফিসে কেন আক্রমণ হইত, তাদের প্রোগ্রামে কেন বাধা সৃষ্টি হইত, তাদের কর্মীরা বাড়িতে কেন হামলা হইত, বলে কি কইরা? তাহলে একমাত্র তারা বর্তমান মানিক সাহা ওই নুঠার লোকে যেই দলের তুলনা করে সেই দলের ভয়ই তাদের বুকের কাঁপন নিয়ে এবং তাদের নেতৃত্বের কাঁপন নিয়ে। এটুকুই বল, আগামী দিন দেখা যাবে কি হয়। নমস্কার, কে বলছেন? छत्तीसगढ़ में, उसके बाद भी ये लोग चिल्लाते रहते हैं। इनको चिल्लाने दीजिए, कोई दिक्कत नहीं होगा। और माननीय प्रधानमंत्री जी डेवलपमेंट बिना कोई बात ही नहीं करते। हम भी उस हिसाब से त्रिपुरा सरकार और हमारा पार्टी हमेशा डेवलपमेंट के बारे में बात करते हैं, और हम डेवलपमेंट को लेके आगे बढ़ते हैं। উদ্যোগে যুব মোর্চার উদ্যোগে যে নবযুব যাত্রা এই মাসের 20 তারিখ থেকে শুরু করা হয়েছিল সাবরুম থেকে। আজকে তার সমাপন দিবস, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন মঞ্চের বাইরে একটু আগে যিনি আমাদের মাইকে সম্বোধন করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আজকে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী বলেছেন অনেক অনেক চাকরি হয়েছে, কিছু গ্রাফ উনি তুলে ধরেছেন কত হাজার। আচ্ছা, প্রশ্ন হচ্ছে আমার, উনি শিক্ষামন্ত্রী হওয়ার পর কতজন শিক্ষক নিয়োগ করেছেন এটা কি বলতে পারবেন উনি? অথচ কিন্তু স্কুলগুলিতে শিক্ষক নেই, কিন্তু উনি কি বলতে পারবেন শিক্ষামন্ত্রী হওয়ার পর কতজন শিক্ষক নিয়োগ করেছেন এখন অব্দি? নো আনসার। আরেকটা কথা হলো, রাজ্যের যুবকরা কিন্তু, আমরা কিন্তু 2022-এ যারা পাস করেছে তারা কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ি
প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, আমাদের মাঝে উপস্থিত আছেন সবার আদরণীয় ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্মানিত আমাদের প্রভারী ডক্টর রাজদীপ রায় মহোদয়, উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী ভগবান চন্দ্র দাস, এবং আমাদের যার উদ্যোগে আজকের এই ঐতিহাসিক যে নম যুব যাত্রা, একটু আগে যিনি ওনার স্বাগত ভাষণ এখানে রেখেছেন, মাননীয় বিধায়ক এবং ভারতীয় যুব মোর্চার ত্রিপুরা প্রদেশের সভাপতি শ্রী সুশান্ত দেব মহোদয়। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রী শম্ভুলাল চাকমা, আরেকজন মাননীয় বিধায়ক, আমাদের ভারতীয় যুব মোর্চার জেনারেল সেক্রেটারি। এখানে উপস্থিত আছেন জেনারেল সেক্রেটারি শ্রী বিপিন দেববর্মা, ত্রিপুরা প্রদেশ বিজেপি। আমাদের ত্রিপুরা সদর আরবান ডিস্ট্রিক্টের আগরতলা সদর আরবান ডিস্ট্রিক্টের তিনি সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। আর তাছাড়া আমার সামনে অগণিত আমাদের যুব মোর্চার ভাই ও বোনেরা এবং অন্যান্য কার্যকর্তারা যারা উপস্থিত আছেন, এবং আমার যারা এখানে মিডিয়া বন্ধুরা আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে এতে করে প্রায় 5,000 যুবক যুবতী প্রতি বছর এই যে ইনস্টিটিউটগুলোর থেকে আমাদের বেরোবে। বন্ধুগণ, বেকার সমস্যা সমাধানে, তার শূন্যবোধ পূরণে আমরা বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি। এর মধ্যে আমরা এই সরকার আসার পর আমরা নিয়োগ নীতি প্রণয়ন করা হয়েছে, এবং তাতে করে ট্রান্সপারেন্সি যাকে বলে, আগে আমরা দেখতাম, আপনার 10,323-এর ঘটনা আপনারা জানেন যে কিভাবে চাকরি দেওয়া হয়েছে, কোর্টের আদেশে সেই তাদের চাকরি বাতিল হয়ে গেছে। আমরা সেই দিকে আমরা যাচ্ছি না। আমরা চাই প্রকৃত নিয়ম নীতি মেনে আমাদের যুবক যুবতীদের যেন চাকরি হয়, সেই দিকে আমরা কাজ করছি। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড জেআরবিকে আপনারা জানেন, গ্রুপ সি এবং গ্রুপ ডিতে প্রায় 4,390 জনকে আমরা নিয়োগ করেছি। টেট পরীক্ষায় প্রায় 6,842 জন শিক্ষক শিক্ষিকাকে নিয়োগ করা হয়েছে। স্পেশাল এডুকেটরে আমরা নিয়োগ করেছি প্রায় 88 জনকে। টিপিএসসির মাধ্যমে বিভিন্ন দপ্তরে প্রায় 1,351 জনকে আমরা নিয়োগ করেছি। টিপিএসসির মাধ্যমে আরো 745টি প্রক্রিয়া চলছে। বন্ধুগণ, খালি বলছি আজকে যে যুবকের যে যুব মোর্চার যে মহড়াটা শক্তি প্রদর্শনী, কারণ শাসক দলের শক্তি প্রদর্শনী সেটা থাকে স্বাভাবিক। আমরা দেখলাম রাজ্যের মাননীয় ডক্টর মানিক শাহ মহোদয়, মুখ্যমন্ত্রী রাজ্যের এবং রাজ্যের শিক্ষামন্ত্রীও অনেক কথা বেকারের সাথে কথা বলেছেন যে বছরে 5,000 চাকরি হয়েছে। সারা বছরে যদি 5,000 চাকরি হয়, ত্রিপুরা রাজ্যে প্রায় 30,000 লোক চাকরি হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত যায় ট্রেডের মাধ্যমে যা চাকরি হয়েছে সেটুই, আর 15টি চাকরি হয়েছে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা জানেন, এবং অন্য মিনিস্টাররা যারা রয়েছেন তার জানেন। কারণ শিক্ষার চাকরির ক্ষেত্রে গত কিছুদিন আগে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী বাড়ি ঘেরাও করতে গিয়ে শিক্ষারা যারা আজকে ডিগ্রি নিয়ে পাস করে গিয়েছে তাদেরও কিন্তু বঞ্চনা করেছেন। এবং আরেকটা কথা বলেছেন, 10,323-কে বামপন্থী সরকার তাদেরকে নিয়োগ নীতির ক্ষেত্রে অবৈধ অন্যভাবে করেছেন এবং কোর্টের রায়ের মধ্যে গেছে, কিন্তু কোর্টের রায়ের মধ্যে বামপন্থ মেনে গিয়েছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা আবেদন রাখলাম যে আপনারা এই কোর্ট রায় দিয়েছে সর্বশিক্ষা শিক্ষকদের নিয়োগ করার জন্য, কেন আপনারা কোর্টের রায় মানলেন না, তাদেরকে কেন নিয়োগ করলেন না, সেটা আপনাদের কথা। কিন্তু সমস্ত প্রতিশ্রুতি গুলাই তো দিয়েছেন আপনারা, কিন্তু আপনাদের পথে 10,323-কে স্থায়ী সমাধান করার কথা ছিল আপনাদের, কিন্তু সেটাকে করলেন না। সর্বশিক্ষা শিক্ষকের নিয়োগ করার কথা ছিলেন, ধর্ণা মঞ্চে বসেছিলেন, অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করার কথা ছিলেন, এবং যুবক যুবতী যারাই গিয়ে কতদিন ধরে রাখতে পারবে, যখন পেটে সইত না ফিজে তখন সইত না। কারণ এই রাজ্যের সরকার যে প্রদর্শনী করে চলছে সেটা তাদের পার্টিগত সাংগঠনিক বিষয়, সেদিকে আমরা বলবো না। কারণ উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের এই সরকার আপ টু লাস্ট পর্যন্ত যাই প্রতিশ্রুতি দিয়েছে একটা এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি। যেমন গ্রামে গঞ্জে যেমন রাস্তাঘাটের বেহাল দশা হয়েছে, কোনো রাস্তাঘাটও করতে পারেনি। বামপন্থী সরকার যেটি করে দিয়েছে সেটিকে মেরামত করতে পারেনি। হসপিটাল যেটি করে দিয়েছে সেটির মধ্যে স্টাফ নাই, স্কুল যেটি করে দিয়ে গেল সেটির মধ্যে মাস্টার নাই, ব্লক যেটি করে দিল এটির মধ্যে ব্লকের কর্মচারী নাই, সব ক্ষেত্রে। কিন্তু তাদের প্রদর্শনী আর এডভার্টাইজ ত্রিপুরা রাজ্যে হলো 1 নাম্বার। কারণ এই এডভার্টাইজ দিয়ে মানুষ ধরে যতটুকু ভালোবাসে থাকবে, আর অন্য মানুষ পরে চিন্তা ভাবনা করবে। কারণ এখন শাসক দলের পক্ষে সবসময় মানুষ থাকে, সেটা
আগামী দিন মানুষ বিচার বিশ্লেষণ করবে যে সরকার আমরা জনগণের স্বার্থে কতটুকু কাজ করেছি। কথায় কথায় বলে কিন্তু বামপন্থ সরকার যা ত্রিপুরা রাজ্যে করে দিয়ে গেল সেটি কিন্তু তারা এই সরকার আসার পরে কিন্তু সব কিন্তু পেছনের দিকে ঠেলে দিয়ে গেল। রেগার কর্মচারী 340 টাকার কথা ছিল, কিন্তু রেগায় বাজেয়াপ্ত হয়ে গেল। 2000 টাকা ভাতা দিয়ে যাচ্ছে সরকার, ঘোষণা করেছে, কিন্তু ভাতাও ঠিক মতো প্রত্যেক মাসে ভাতা দিতে পারেন রাজ্য সরকার। কেন, কোথায় দুর্বলতা রয়েছে সেটা সরকারের বিষয়। শূন্য গুলো পূরণ করতে পারেনি সরকার। সর্বক্ষেত্রে আইনের জটিলতা দেখেই কিন্তু ত্রিপুরা রাজ্যের যুবক যুবতীদের বিভ্রান্ত করে চলছে। কিন্তু কোথায় বলে আবাস যোজনা গড়ের বিষয়টা তো আমরা দেখি, যখন সরকার আগেও ফার্স্টও দিয়েছে, এখন লাস্টও দেয়। এটা আস্তে আস্তে ত্রিপুরা রাজ্য না ভারতবর্ষ উন্নয়নের দিকে যাচ্ছে, উন্নয়নের পথে সেদিকে বাজেট হচ্ছে, মাঠওয়াল থেকে হাফওয়াল থেকে বিল্ডিং। কিন্তু ঘরের বিষয়টা নিয়ে কথা বললে তো ঘর দিয়ে তো ত্রিপুরা রাজ্যের মানুষের সমস্যার সমাধান হবে না। কারণ ঘর দিয়ে মানুষের থাকতে পারবে সেটা হলো বড় কথা, কিন্তু ঘর ছাড়া এই ত্রিপুরা রাজ্যে এখন পর্যন্ত কতটুকু কাজ করেছে সারা ত্রিপুরা রাজ্যে যারা যুব মোর্চা ভাইয়েরা রয়েছেন তারাও ভালো করে জানে, আর ত্রিপুরা রাজ্যের জনগণও ভালো করে জানে, এবং ত্রিপুরা রাজ্যের কর্মচারী যারা রয়েছে তারাও ভালো করে জানে। বন্ধুগণ খালি বলছে চাকরি নেই। আমাদের সরকার আসার পর এখন পর্যন্ত আমরা প্রায় সরকারি চাকরি 13,000-এর উপর আমরা অলরেডি চাকরি দিয়েছি। শুধু তাই না, আরো তো অন্যান্য চাকরি আছে, কন্ট্রাকচুয়াল চাকরি আছে, বিভিন্ন ভাবে আমাদের চাকরি দেওয়া হচ্ছে। আপনারা সবাই জানেন যে 10,000 কলেজ, 10,000 আগে আমরা যে মুখ্যমন্ত্রী যুব যোজনায় 5,000 টাকা করে তাদেরকে। নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস বলছি। হ্যাঁ, মুখ্যমন্ত্রী বললেন যে শ্রেষ্ঠ ত্রিপুরা করবে, শ্রেষ্ঠ ভারত করবে। উনি কিভাবে বলতে পারলেন? আর দিনের পর দিন ভারতবর্ষ কোথায় যা ইচ্ছাছে উনি কি খবর রাখেন? আপনি দেখেন, যারা আজকাল দেশে শাসন করতেছে তারা 3,000 বছর যাবৎ এসটি এসসি ওবিসির উপরে যে অত্যাচার করে আইছে, আপনি ভাবেন তো এখনো যে হক ওবিসিরা চিনে না, ওবিসির হক কি আছে না আছে, এসসিরা চিনে না এসসিরা হক, এসটিরা চিনে না এসটিরা হক, জেনারেল জানে না জেনারেলের হক। আমি কেন বলছি জেনারেলের কথা, কেন বলছি আমি একটু ব্যাখ্যা করব। আজকে তারপরও বলে ত্রিপুরা বা সারা ভারতবর্ষ মানে শ্রেষ্ঠ ভারতবর্ষ করবো, শ্রেষ্ঠ রাজ্য করবো। আপনারা নিশ্চয়ই জানেন বড় বড় অত্যাচার করছে এসসি এসটি ওবিসির উপরে, স্কুলে লেখাপড়া করার জন্য, জেনারেল কন্ডিশনে স্কুলে যাওয়ার জন্য। তারাই তো আজকে আমরা দেশের শাসক। অস্বীকার করা যায়? অস্বীকার করার কারো ক্ষমতা নাই। কারণ আপনারা জানেন এসসিরা এখনো এসসির কাছে জেনারেলের বিয়ে শাদী চলে না, ওবিসির সাথে এসসির বিয়ে শাদী চলে না। আপনি দেখেন সমাজ ব্যবস্থাটা কোন জায়গাতে নিয়েছে। সামাজিক যে আমরা এক পরিবারের লোক আছিলাম, আজকে আমরা মনোবাদীরা কোথায় নিচে যারা শাসন করতেছে তারাই তো আমরা এই জায়গাতে নিচে। আজকে কতগুলো সিট হওয়ার কথা ওবিসির আছে প্রার্থী, এসসির আছে প্রার্থী, যতগুলি আছে এটা 2 নম্বরী সার্টিফিকেট দিয়া এই রাজ্যরা সহযোগিতা করতেছে, আমরা বিশৃঙ্খল সৃষ্টি করতেছে। মূল নিবেশের মধ্যে আপনি ব্রাহ্মণের জায়গা দেওয়া করে দেখেন, আপনি কোন জায়গাতে যান। আজকে হিন্দু মুসলিম কারা করতেছে? আমরা করতেছি, ব্রাহ্মণরা করতেছে, তারা ব্যবসা বাণিজ্য থেকে করতেছে। দাদা এই একটা কথা বলছি, কেন জেনারেলরা কেন মুখ খুলে না? জেনারেলরা তো অধিকারী ভারতবর্ষের, তারা তো মূল নিবাসী। তো এই মূল নিবাসী কোন প্রতিবাদ করে? আমরা না প্রতিবাদ করি। স্বার্থের জন্য কি প্রতিবাদ করে? এরা করে না। আজকে মূল্যবাদের পক্ষ হইয়া বহুত কিছু করতেছে, রাষ্ট্র রেকর্ডে নিতেছে। কি যুবকরা কি দেয়ালাইছে? এই যে মিছিল দিতে ঘুরছে, কটা যুবক ইয়ানে চাকরি করে, এরা তো চাকরি করার কথা, এরা দেশের কমিশন পাওয়ার কথা, ট্যাক্স যেটা দেশের ইনকামের পয়সা পাওয়ার কথা, এরা ছেলেপেলেরা যুবকরা। আর আজকে তাদের শোষণ করতেছে, তাদের প্রতিবন্ধীরা দলে নিতেছে। কি দেওয়া লাগছে মোদীর শাসনে? সারা ভারতবর্ষে ব্রিজ ভাঙিয়া পড়তেছে, রাস্তাঘাট ধ্বংস হয়ে পড়তেছে, বাড়ি ঘরে অফিস আদালত ভাঙিয়া পড়তেছে, দিতেছে না চাকরি, দিতেছে না শিক্ষক, স্কুল ব্যবস্থা শেষ, স্বাস্থ্য ব্যবস্থা শেষ, মানুষের অধিকার শেষ। শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো মানিক শাহ উনি বললেই হইল। উনি জানে না যে কার শাসনে কার রাজত্বে উনি মুখ্যমন্ত্রী হয়েছে। তো কি বলবেন বলেন?
শেষ করে দিছে এসসি এসটি ওবিসি প্রত্যেকের হক অধিকার ধ্বংস করে দিছে। আপনি দেখেন না ওবিসি কতজন এমএলএ হওয়ার কথা, এসসি কতজন হওয়ার কথা, এসসি রিজার্ভেশন আছে সত্যি কথা, সব দখল করতেছে অন্যরা জাল সার্টিফিকেটে। পরিবর্তন এইগুলি করার দরকার। 5,000 টাকা করে তাদেরকে আমরা যারা এই অর্থবর্ষে যারা কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা আছে তাদেরকে আমরা 5,000 টাকা করে মোবাইল ক্রয় করার জন্য আমরা দিয়েছি। এই বছর সেটা প্রায় 12,000-এর উপর হবে। বন্ধুগণ, কিছুদিন আগে সিএম সাহেব প্রকল্প আমরা চালু করেছি। এতে করে 200 জন মেধাবী ছাত্রছাত্রীকে যারা উচ্চ শিক্ষার জন্য মাসিক 5,000 টাকা করে বৃত্তি দেওয়া হবে। যারা মাধ্যমিক পাশ করবে তাদেরকে 2 বছরের জন্য এবং উচ্চ মাধ্যমিক যারা উত্তীর্ণ হবে তাদেরকে 3 বছরের জন্য দেওয়া হবে। বন্ধুগণ, রাজ্য সরকার যেটা কিছুদিন আগে আপনারা শুনেছেন, আমরা ডাটা সেন্টার এখানে স্থাপন করছি, তাতে করে যুব শক্তির অনেক কর্মদক্ষতা সেখানে বাড়বে। কিছুদিন আগে টিপিএসসির মাধ্যমে 30 জন টিসিএস এবং 10 জন টিপিএস অফিসার নিয়োগ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া যাতে প্রতি বছর হয় সেই দিশায় আমরা কাজ করছি। এর মধ্যে আপনারা দেখেছেন যে বিধানসভার মধ্যে আমরা বলেছিলাম যে 100 জন মেধাবী কন্যা সন্তানকে স্কুটি দেওয়া হবে। সেটা এর মধ্যেই আপনারা দেখবেন সেই 100টা মেধাবী যারা স্টুডেন্ট যারা পাস করছে বা পড়াশোনা করছে তাদেরকে আমরা সেই 100টা স্কুটি আমরা প্রদান করব। বন্ধুগণ, টিএসআর ও ত্রিপুরা পুলিশের জওয়ানদের জন্য রেশন মানি ও ড্রেস অ্যালাউন্স বৃদ্ধি করা হয়েছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন। মুখ্যমন্ত্রীর ভাষণটা শুনতে আসলাম, কিন্তু রেশন চাল নাই। এই মাসটা রেশন চাল নাই। আজকে প্রায় এই মাসে 3-4 দিন গেছে, চাল নাই, রেশন চাল দেয় না, চাল নাই, রেশন। এই হলো প্রথম কথা। আমরা গরিব মানুষ দাদা স্যার, আমরা কাম টাম করে ভাত খাই, গ্রামের মানুষ। আর 4 দিন গেছি, রেশন চাল দেয় না। আজকেও গেছি, চাল বিলে নাই। আর এখন তো অনেক কিছু কথা বুঝতেছে। আর এই যে নমো বাইক যাত্রা, এটি নমো বাইক যাত্রা না, এটি হলো সব স্মাগলার সব বাইক বাহিনী, এটা সব উল্টো ব্যাপারই, সেঞ্চুরির ব্যাপারই। এখানে ভালো মানুষ একজন নাই। এই যে র্যালি, এটি মানুষের ডর দেখায় বাইক টেকলে বাইরিয়া, কিন্তু রেশন চাল নাই, কিচ্ছু নাই রেশন। এই হলো কথা দাদা। নমস্কার। আর কি থাকুন। আপনারা দেখেছেন। তাছাড়াও 253টি পোস্টে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে, যার মধ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে 125 জন ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, ফিজিক্যাল এডুকেশন শিক্ষক, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীনে 75 জন জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, মৎস্য দপ্তরে 53 জন ফিশারি অফিসার। আমাদের সরকার যুব সম্প্রদায়কে যাতে আমরা কাজও দিতে পারি এবং অন্যান্য যাদের এন্টারপ্রেনারশিপ ব্যবস্থা হয় তার জন্য আমরা কাজ করছি। পিএম জনমন প্রকল্পে রাজ্যের 4টি জেলায় 6টি ব্লকে 10টি জনজাতি ছাত্রাবাসে ভিত্তিস্থাপন কিছুদিন আগে আপনারা দেখেছেন আমরা করেছি। 4টি রয়েছে ছাত্রীদের জন্য এবং 6টি হয়েছে ছাত্রদের জন্য। রাজ্য সরকার সম্প্রতি কর্মচারীদের 5% ডিএ প্রদান করা হয়েছে। গত 29 মাসে রাজ্য সরকার 27% আমরা দিয়ে আমরা সরকারি কর্মচারীদের দিয়েছি। তার আগে আমাদের সরকার আসার পর 3% নিয়ে প্রায় টিভি সাউন্ড বন্ধ করুন, টিভি সাউন্ড বন্ধ করুন। একটু লাইনে থাকেন। এখন যে ভদ্রলোক বললো, আপনি কথা বলুন। এখন যে 3% নিয়ে প্রায় 30% আমরা দিয়েছি। আগে ডিএর জন্য রাস্তায় দিতে হবে এই ধরনের ঘটনা আমরা দেখতাম। এখন বলার আগে আমরা দিয়ে দিচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্য পরিকাঠামো ত্রিপুরাতে এখন কোন জায়গায় চলে গেছে। 9টা সুপার স্পেশালিটি আমাদের এখানে ডিপার্টমেন্ট শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে ট্রমা সেন্টার খুলেছি আমরা। এখানে আমাদের ডাক্তারবাবু আছেন, উনি জানেন যে একটা যখন কোনো ইনস্টিটিউশন এই ধরনের সুপার স্পেশালিটি থাকে তাহলে তার মানদণ্ড কোন জায়গায় আছে, সেইভাবে ডাক্তার নিয়োগের ব্যবস্থা আমরা করেছি। নমস্কার, কে বলছেন? খুশি হবেন।
টিভি হ্যালো প্রতি কিছুদিনের মধ্যে আমরা কাঙ্ক্ষিত যে ঘটনাটা আমরা সবসময় বলে আছি স্পেশাল এক্সিকিউটিভ এবং নমস্কার, কে বলছেন? কনস্টেবল যে নিয়োগ তাও আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, এক এক সরকারের এক একটা ধরনের কাজের পলিসি। মুখ্যমন্ত্রী বলছেন, আমি শুনছি আমাদের সময় দিয়ে নিয়ে আন্দোলন করতে হয় না। হ্যাঁ, এটা সত্য কথা, কারণ আন্দোলন করলেও ওরা দেয় না, ওরা ওদের খুশি মতো এবার 3 বছর 4 বছর পরে দিয়ে দেয়। আর 3% উনি বলেছেন 3% দিলেও আমাদের লাভ। যদিও বছর বছর বছরে 2 বার দেওয়া হয়, তাইলেও আমাদের লাভ হয়। আমাদের টাকাটা আমরা আগে পেয়ে যাই। বছরে হিসাব করে দেখুন, 3% করে দিয়ে দিলে 2 বার 6% হয়ে যায়। আর ওরা ঘুরাইতে আমাদেরকে 5% দিয়েছে। কয় বছরে কয় মাসে দিয়েছে মুখ্যমন্ত্রী এই হিসাবটা জানেন কিনা জানি না, যদিও উনি দাঁতের ডাক্তার, 32টা দাঁত থাকে মানুষের, এটা হয়তো জানতে পারে। কিন্তু ঘটনা এখানে নয়, ঘটনা হলো সবচেয়ে আক্রান্ত ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক ভাবে ওদের আমলে মানুষ। এবার কর্মচারী থেকে শুরু করে সকল অংশের মানুষ, রেগার মানুষও আক্রান্ত। রেগার কয়দিন কাজ হয় বছরে? আমার মনে হয় এখন 20 দিন কাজ হয় কিনা সন্দেহ। সেই কাজেই তাদের কথা বলে লাভ নেই, এরা জনগণের শত্রু, পরিষ্কার কথা। এটাই আমার বক্তব্য। নমস্কার। যে নিয়োগ তাও প্রায় চূড়ান্ত পদে কিছুদিনের নমস্কার, কে মধ্যে বলছেন? তার খবর আপনারা পাবেন। আজকে নমস্কার, আমি দলপুর থেকে বলছি। টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। স্যার, এই যে দিয়ে বা ফলাফাইনের স্টাইপেন্ডের কথা কইতে আছে, ঠিক আছে? আমরা তো জেনারেল, আমরা ফলাফাইন পড়তে আছে। আমার মেয়েরা এবার রাম ঠাকুর কলেজে পড়ে, 2nd সেমিস্টার পরীক্ষা গেছে। বাবাও নাই, শাশুড়ি একটা অঙ্গনারী হেল্পারের কাজ করে আমরা সংসারটা চলতেছে। আমরা তো কোনো মানে জেনারেল যে আমরা কোনো সুযোগ সুবিধাই সরকার থেকে পাইনি। এটা কি একটু ইয়া করলে ভালো ছিল না, যে মেধাবী ছাত্রছাত্রী যারা আছে তারা স্টাইপেন্ডটা দেওয়া? জেনারেল হলে ছিল, সবাই তো আর বড় লোক না, সবাই তো আর পয়সা নাই যে পড়ানোর জন্য। আমার মেয়ে 12-এ 421 পাইয়া পাস করছে এবং মাধ্যমিকও 400 উপরে রেজাল্ট, কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধাই পাই না সরকারি ভাবে। এটার প্রতি পাবেন। আজকে জমায়েতে অনেক বোনেরা আছেন এখানে। আমরা জানি আমাদের প্রধানমন্ত্রীজি সবসময় বলেন যে নারী শক্তির ক্ষমতায়ন আমাদের দরকার। আমাদের এই সরকার আসার পর 33% নারীদের জন্য, মহিলাদের জন্য আমরা আমরা সংরক্ষণ রেখেছি। আপনারা জানেন প্রধানমন্ত্রীজি ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন সহায়ক দলগুলোকে লাখপতি দিদি তৈরির জন্য চেষ্টা করছে। সমস্ত জায়গায়, গ্রাম শহর সব জায়গায় সামাজিক অর্থনৈতিক যে উন্নয়ন সেটা আমরা করছি। ত্রিপুরাতে নমস্কার, কে বলছেন? প্রায় 83,000 লাখপতি দিদি লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আজকের প্রোগ্রামটা দেখলাম, প্রোগ্রামটা তো দেখতে খুবই ভালো দেখা গেল। তার জন্যই বলছি আর কি, যে যা দেখা যাচ্ছে, যা বলা হচ্ছে, সেরকম ভাবে সবগুলা কাজ হলে তো ত্রিপুরা রাজ্য অনেক বেশি উন্নত হবে না? হয়তো ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্য হিসেবেও পরিচিত হবে। ওই জিনিসটাই ওদের মনে করিয়ে দিবেন, যেন যা বলছে ওইভাবেই যেন সব শিক্ষার মান সবকিছু রেখে যেন কাজকর্মগুলো সব ওইভাবেই চালায়, তাহলে সবচেয়ে ভালো থাকবে। কথা বলি শেষ করলাম।
লাখপতি দিদি আমরা অলরেডি তৈরি হয়ে গেছে বন্ধুগণ টিআরএলএম এর মাধ্যমে গ্রাম ও শহর এলাকায় যুব শক্তি আত্মনির্ভরশীল হয়ে উঠছে। ভোকাল ফর লোকাল প্রধানমন্ত্রীজি যেটা বলেন সবসময় সেই দিকে আমরা কাজ করছি। আমরা এখানে যে উদ্দেশ্যে আজকের এই সমাবেশ, যে ডি-এডিকশন, তার জন্য ডি-এডিকশন সেন্টার আমরা ত্রিপুরাতে করছি। প্রায় 200 কোটি টাকা বিশ্রামগঞ্জে আজকেও আমার কাছে একটা ফাইল এসছে এবং সেটা আমরা সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য বিশ্রামগঞ্জে প্রায় 200 কোটি টাকা দিয়ে আমাদের ডোনার মন্ত্রক সেটাকে স্যাংশন করেছে, সেটাও আমরা কিছুদিনের মধ্যে আমরা করছি। বিজেপি মানেই গ্যারান্টি, মানে প্রধানমন্ত্রীজি মানেই গ্যারান্টি, এবং মানুষ সেটা খুব ভালো করেই জানেন। এর মধ্যে আমরা দেখেছেন যে কংগ্রেস এবং বিরোধী দলগুলো হেরে গেলে ইভিএম এর দোষ দেয়। ঠিক হলো যে আমরা হেরেছি, ইভিএম এর দোষ। হারলে ওনাদের যেখানে জিতেছে সেখানে ইভিএম এর দোষ নেই, কিন্তু যেখানে ওনারা হারেন সেখানে ইভিএম এর দোষ। তো এইসব মিথ্যাচার করে কোনো লাভ কিছুই হয় না। রাজস্থান, ছত্তিশগড় বিপদগামী যারা অনেক যুবকেরা এখন সেই নেশার দিকে যাচ্ছে, সেই দিক থেকে আমাদের তাদেরকে ফিরিয়ে আনতে হবে। আমাদের জানি যে আমাদের স্বামী বিবেকানন্দজি, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস বারবার বলছে, যতক্ষণ পর্যন্ত যে যুব সমাজ যদি না আসে সমাজকে পরিবর্তনের ক্ষেত্রে, নমস্কার, কে বলছেন? ধরে এই সমাজ কোনো অবস্থায় পরিবর্তন হবে না। কিছুদিন থেকে আরেকটা কথা বলছি, ওনার কাছে আমার বিনীত অনুরোধ আপনার মাধ্যমে, যে শ্রেষ্ঠ ত্রিপুরা করতে গেলে আরো কি করার দরকার, এই পরামর্শ অন্তত আমার পরামর্শটা উনি শুনুক, করুক না করুক শুনুক। শ্রেষ্ঠ ত্রিপুরা করতে গেলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য সব দিনে এক জায়গায় টান দেব। কোন ব্রাহ্মণ থাকতে পারতো না, শূদ্র থাকতে পারতো না, বৈশ্য থাকতে পারতো না, সবাই সমান। এটা কোন ওই শাসকরে, মুখ্যমন্ত্রীর মাধ্যমে শাসকের কাছে এই বার্তাটা পৌঁছেছে যে ভাই দেখো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য এই সমস্ত থাকলে রাষ্ট্র বলা হইতো না। ত্রিপুরাবাসী বা ভারতবর্ষের নাগরিক একজন দাবি করছে, তোমরা এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য চুল্লা দিয়া মূল নিবাসী সমাজ করো। এটা করুক দয়া করে ব্রাহ্মণরা, তাহলে হয়তো আমাদের ভারতবর্ষ শ্রেষ্ঠ ভারতবর্ষই হইব। যতদিন এটা নাম ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য এক না হইব, ততদিন ভারতবর্ষের উন্নতি আপনারা কোনোদিন দেখবেন না। আপনার ভবিষ্যতে আমরা বাচ্চারা লেগে ভয়ানক পরিস্থিতি আমরা দিয়ে যাবো, ব্রাহ্মণরা রাজ করবো। ব্রাহ্মণরা রাজ করবো এই ভারতবর্ষে দাদা, আমরা বাচ্চারা থাকবো ও শাসনে, তারা হইব ধ্বংস, মূল নিবাসী। যার জন্য বলছি মুখ্যমন্ত্রী দাবি তুলুক, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সব সমান, এখানে ব্রাহ্মণও নাই, আমরা ক্ষত্রিয় মানি না, আমরা সবাই মূল নিবাসী। নমস্কার। আর ব্যবসা বাণিজ্য নিয়ম নীতি কিছু পাল্টাক। ধন্যবাদ দাদা, নমস্কার। হবে না। কিছুদিন আগে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আগামী দিন যাতে যুব সমাজ এই রাজনীতিতে চলে আসে, তার জন্য উনি আহ্বান করেছেন কিছুদিন আগেও। বন্ধুগণ, আমরা দেশ স্বাধীনতার সময় আমরা দেখেছি অকুত ভয়েও আমাদের যারা যুব সম্প্রদায় হাসতে হাসতে ওরা ফাঁসি কাস্টে ঝুলেছে। কাজেই এই যুব সম্প্রদায়কে নিয়েই, এই যুব সমাজকে নিয়েই আমরা আগামী দিন আমরা চলতে চাই। ভারতীয় জনতা পার্টির মূল যে শক্তি সেটা হচ্ছে এই যুব মোর্চা শক্তি। আমাদের মহিলা মোর্চা আছে, আমাদের অন্যান্য মোর্চা আপনারা সবাই জানেন। সমস্ত মোর্চার মধ্যে যুব শক্তি যদি আমরা সবাই একসাথে আমরা থাকি, তাহলে সরকার যে কাজ করছে, সরকার যেভাবে প্রধানমন্ত্রীকে সামনে রেখে ওনার মার্গদর্শন নিয়ে যেভাবে কাজ করছে, সেইভাবে আমরা কাজ করতে চাইছি। বন্ধুগণ, আমরা জানি ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে আমাদের মেইন ঐক্য। কাজে এই জায়গার মধ্যে নমস্কার, কে বলছেন? আমরা সতর্ক থাকবো। আমরা কারোর উপর আঘাত বলছিলাম। নম যুবযাত্রায় মুখ্যমন্ত্রী, আবার এদিকে যুবকদের নিয়ে শক্তির মহড়া। তো সাংগঠনিক দিক দিয়ে কাজ তো করতেই হবে, সংগঠনকে চাঙ্গা করতে হলে কাজ করতে হবে, মোর্চাকে নিয়ে শক্তির মহড়া দেখাতে হবে, বিভিন্ন ভাবে শক্তি দেখাতে হবে। আসলে ঘটনা হলো, আমাদের মুখ্যমন্ত্রী যে বলছেন, উনি স্বাস্থ্য দপ্তর ওনার হাতে। আজকেই বোধ আপনাদের ব্যাপারে দেখলাম হসপিটালের ছবি শুদ্ধ দিয়ে
শূন্য। এটা কি? মুখ্যমন্ত্রী এতক্ষণ অনেক কিছু বলেছেন, ট্রমা সেন্টার খুলে দিয়েছেন, এই করেছেন, কত কিছু করেছেন। তো এই ছবিটা কি প্রমাণ করে না না এটা মিথ্যা? তো উনি কেস করুক না আপনাদের বিরুদ্ধে যে না এটা মিথ্যা, ক্ষমতা নেই। আপনাদের বিরুদ্ধে তো অনেক কেস করেছে, বিভিন্ন দলই করেছে। তো আমরা দেখছি আপনাদের মাধ্যমে চতুর্থ স্তম্ভ, যেহেতু চোখটা তো আপনাদের মধ্যেই, সকালে ঘুম চোখটা কষলেই ব্যাপারটা কোথায় হাতে নিয়ে বসে পড়ি। তো দেখি সারা ত্রিপুরা রাজ্যে কোথায় কি হয়েছে, আবার বিভিন্ন আর্টিকেলও দেখি। তো মাঝে মধ্যে মনে হয় আমরা কোথায় যে আছি সব ভুলে যাই। কিছু কিছু বক্তা আছেন, বক্তব্য রাখেন, জেনারেল কি অদ্ভুত ব্যাপার। আরে মেহের বাবু, একটা জিনিস আমি জানতে চাই, একটা জেনারেল যদি হয়, সে পরীক্ষা দিয়ে কত নাম্বার পেলে এসটি এসসি তাদের থেকে কত নাম্বার বেশি পেলেও সে সুযোগটা পায় না, কারণ সে জেনারেল, সে ব্রাহ্মণ, সে হয়তো জেনারেল এর মধ্যে পড়ে। এসটিদেরকে দাও, এসসিদেরকে দাও, তাদের তো রিজার্ভেশন আছে, ওই রিজার্ভেশনে চলছে। তারপরও বিভিন্ন বক্তা বিভিন্ন রকম বলে, উল্টো পাল্টা শুনি আমরা। আরে এসসি তুমি হয়েছ, তোমার কে 2 নম্বরের সার্টিফিকেট বের করলো, তুমি প্রমাণ দাও, একটা এর এগেইনস্টে তুলে ধরো, সংবাদ মাধ্যমের কাছে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে যে ওই ব্যক্তিটা ওই জায়গার, তাহলে তো সমস্যাটা সলভ হয়ে যায়। প্রত্যেক দিন যদি আপনাদের চ্যানেলে এসে এরকম কথাই বলতে থাকি তাহলে তো হলো না। আরে আমরা জেনারেল হয়েছি তার জন্য কি পাপ করেছি? বা ওনারা এসসি হয়েছেন, ওনারা এসটি হয়েছেন, ওনারা কি দায়ী? এটা আমাদের সংবিধানে এরকম একটা ছিল। আমাদের ভীমরাও আম্বেদকর এই জিনিসটা তৈরি করেছিলেন 10 বছরের জন্য। আজকে স্বাধীনতার 75 বছর পেরিয়ে গেলেও এই 10 বছরটা শেষ হচ্ছে না। এটা নিয়েই আমরা চলছি, কারণ যারা অনুন্নত তাদেরকে 10 বছরের জন্য সুযোগ দেওয়া হোক। আর এখন রাজনীতির খেলায় আমরা সব জেনারেল, যাও পেছনে যাও, এসটি হলে ইনকাম ট্যাক্স লাগে না। আরে অদ্ভুত ব্যাপার, সে 2 লক্ষ টাকা মাসে স্যালারি নেবে, অথচ তার ট্যাক্স লাগবে না। আর একটা জেনারেল 50,000 টাকা যদি স্যালারি পায়, তার ইনকাম ট্যাক্স দিতে হবে। আমরা কারোর উপর আঘাত করব না, কিন্তু কেউ যদি আমাদেরকে আঘাত করে তাহলে আমরা চুপ করেও বসে থাকবো না। বন্ধুগণ, আমরা যে 10টি সাংগঠনিক জেলা, একটু আগে আমি যেটা বললাম, সবটি জায়গার মধ্যে আমাদের যুব মোর্চার এই যে র্যালি সেটা হয়ে গেল। এবং আমাদের যে প্রাণ শক্তি, আমি বলতে পারি আমাদের পার্টির যেমন প্রাণ শক্তি, আমাদের সমাজেরও প্রাণ শক্তি হচ্ছে এই যুব শক্তি। বন্ধুগণ, আমরা সবসময় জানি মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমাদের এখানে অন্য কোনো কাস্ট নিয়ে কাউকে, যে বিশেষ এক সম্প্রদায়কে আমরা সবসময় আমরা কিছু করব সেটা না। আমাদের 4টা জাত হচ্ছে, একটা হচ্ছে যুব, আরেকটা হচ্ছে কৃষক, আরেকটা হচ্ছে মহিলা ও গরিব অংশের মানুষ। এই 4 জনের, এই 4টি গ্রুপের যদি আমাদের আগামী দিন যদি দেখা যায় তাদের উন্নয়ন হয়েছে, তাদের সামাজিক উন্নয়ন যদি হয়, অর্থনৈতিক উন্নয়ন হয়, তবেই এই রাজ্যের এবং দেশের উন্নয়ন হবে। বন্ধুগণ, ত্রিপুরা রাজ্য সরকার এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে আমরা অনেক কিছু কাজ আমরা করেছি। আপনারা জানেন, বিভিন্ন জায়গায় এই যুব সম্প্রদায়কে মাঠের মধ্যে নিয়ে তাদের খেলাধুলার সাথে যুক্ত থাকার জন্য 60টি আমরা সিনথেটিক টার্ফ, আমরা এই যে ফুটবল গ্রাউন্ড আমরা করেছি। শুধু তাই নয়, আমরা সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক করেছি, 200 শয্যা বিশিষ্ট যুব আবাস আমরা আমবাসায় করেছি। আমরা কৈলাস শহরে 200 শয্যা বিশিষ্ট যুব আবাস, তারও আমরা সেখানে উন্নয়ন করার জন্য সেটার চেষ্টা আমরা করেছি। শান্তির বাজারে মিনি স্টেডিয়াম এবং বাজারঘাটে সিনথেটিক যে ফুটবল টার্ফ অ্যাথলেটিক ট্র্যাক, সেটাও আমরা সেখানে করেছি। তেলিয়ামোড়া ইনডোর স্পোর্টস হল আমরা সেখানে করেছি। কৈলাস শহরে যুব আবাস নির্বাচন
নির্মাণ খুব সহসাই সেখানে সেটা হবে। আমরা জানেন যে কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা যে টাটা টেকনোলজির সাথে একটা মৌ করেছি। সেটার অর্থটা কি, যে আমাদের যে 19টা টিআইটিস আছে, আমরা জানি যে আগে যেসব ওখানকার যে টেকনিক্যাল যে ত্রিপুরা যেভাবে এতদিন ধরে চলছিল 2018-র আগে, যখন আমাকে বলা হলো যে আপনাকে স্কুটার চালাতে হবে, তো আমি যে স্কুটার চালিয়েছি সেই স্কুটারের সাথে এবারে মিল নেই। তো যেভাবে 2018-র আগে এটা অদ্ভুত ইমব্যালেন্সের একটা মানে রাজ্যকে চালাচ্ছিলেন যার পরে আমাদের এই সরকার আসার পরে এই ইমব্যালেন্সকে যখন ব্যালেন্স করে আমি স্কুটার চালাচ্ছিলাম, তখন মনে হলো এইভাবে আমাদের রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বন্ধুত্ব অত্যন্ত আনন্দ লাগলো, কারণ এই ব্যালেন্স করে আমাদের যেতে হবে, না ডান দিক না বাঁ দিক, সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। এবং সেটা কিন্তু একটা সাইকেল বা বাইসাইকেলের মধ্যে তার কিন্তু যথার্থতা আমরা পাই। বন্ধুগণ, আজকে যে বিভিন্ন জেলা পরিক্রমা করে যে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর সাবরুম থেকে শুরু হয়েছে, তারপরে নর্থ ত্রিপুরা হয়ে আজ এখানে সমাপ্ত হচ্ছে। আমি সর্বপ্রথম এই ধরনের একটা অভিনব যে নম যুব যাত্রা আমাদের যে যুব মোর্চার ভাইয়েরা বোনেরা এই ধরনের উদ্যোগ নিয়েছে, আমাদের যুব মোর্চার যিনি সভাপতি আছেন উনাকে আমি ধন্যবাদ দিতে চাই যে এই ধরনের একটা অভিনব উদ্যোগ এবং ইট ইজ সাকসেসফুল। আমি জানি না বাংলাদেশের কি অবস্থা হয়েছে, আজকাল দেখা যাচ্ছে একটু উকি ঝুঁকি মারছে এদিক সেদিক। যখন দেখলো আমরা সবাই ব্যস্ত আমাদের যে মেম্বারশিপ ড্রাইভে, বলে চলো এখন ফাঁক আছে আমরা বেরিয়ে আসি, তো মাঝে মাঝে দেখি যে ওরা উকি ঝুঁকি মারছে এদিক সেদিক। 8-10 জন লোক একই জায়গায় একই ব্যক্তি ওনারা যাচ্ছেন। আমি জানি না ওনারা কি চাইছেন, সেইভাবে ওনারা চলবে। আমি এখনো বলবো, যারা যুব সম্প্রদায়ের নতুন নতুন ব্যক্তি আমি দেখি যাদের পিছনে ঘুরছে, বহু লোকের জীবন নষ্ট করেছে, অন্তত ইতিহাস দেখে আপনারা এখনো সময় আছে। এখনো আমি যা শুনলাম আমাদের যে মেম্বারশিপের ড্রাইভ এখনো চালু আছে, এটা এক্সটেনশন হয়েছে, চলে আসুন তাড়াতাড়ি, পরে কিন্তু ইউ উইল মিস দ্য বাস। আমি তাড়াতাড়ি চলে আসুন, আমাদের মেম্বারশিপ হয়ে যান। আজকের এই যে যাত্রা, সেটা কিন্তু একটা যাত্রা, আমাদের যে এই মুভমেন্ট যুব মোর্চার ভাই বোনেরা নিয়েছেন, সেটা কিন্তু শুধুমাত্র একটা দেখানো না, তার একটা থিম আছে। যে মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে আপনারা শুনেছেন, উনি কি বলেছেন, বাটোগে তব কাটোগে, অর্থাৎ ঐক্যতাই আমাদের এক। আমরা যদি একসাথে থাকি তবেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। তো এই ঐক্যবদ্ধ তার যে আজকে এই যে যাত্রা, সেটা আরেকটা হচ্ছে আমাদের ত্রিপুরায় যে বারবার আমরা প্রথম থেকে আমরা যেটা বলে আসছি যে নেশামুক্ত ত্রিপুরা, সেই যে থিম সেটাকে সামনে রেখে আজকে যুব মোর্চার ভাই বোনেরা যেভাবে। আপনারা শুনলেন সেখানে মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং অবশ্যই শাসক দলের কাছে আজকের কর্মসূচিকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে, সেদিক থেকে এ রাজ্যের বুকে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা তাদের মতন করে কর্মসূচি সংগঠিত করে কি বার্তা দিতে পারে, সেটা সময় বলবে। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।